হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই স্বপ্ন। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে লাউ শাক। তা একদম কম মশলাতে আমরা কিন্তু লাউ শাকটা করে দেখাবো। তো বড়ি দিয়ে এই সুন্দর করে লাউ শাকটা খেতে যেরকম সুন্দর লাগে, মানে ধারণার বাইরে। তা তোমরা তো অনেকেই অনেক রকম করে লাউ শাক করেছো, কিন্তু এইভাবে একবার লাউ শাক করে দেখবে, খেতে জাস্ট অসাধারণ লাগে। তা দেখো, আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি লাউ শাক। এগুলো কিন্তু কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এদিকে দেখো, নিয়ে নিয়েছি বেগুন, কেটে নিয়েছি অল্প করে, আর নিয়েছি বিউলির ডালের বড়ি, আর ওদিকে নিয়েছি একটু আদা বাটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তা আদা বাটা না আমি ঘষুনিতে ঘষে নিয়েছি। আর দেখো, এখানে নিয়ে নিয়েছি লাউয়ের ডাঁটিগুলো, কুমড়ো আর আলু। তো তোমরা এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, আমার কাছে এই কটা সবজি ছিল বলে আমি এই কটাই সবজি দিয়েছি। তো দেখো, আমি কিন্তু ফার্স্টেই একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা কিন্তু গরম করতে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম রিফাইন তেল। তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো। তা আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেলটা কিন্তু আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর কড়াইয়ের চারিদিকে কিন্তু আমি ভালো করে রিফাইন তেলটাকে কিন্তু চারিদিকে ছড়িয়ে দেবো, যেন কোনো কিছু লেগে না যায়। কেননা এই শাক রান্না করতে একটু লেগে যায়। তো দেখো, আমি ফার্স্টেই কিন্তু বড়িগুলোকে ভালো করে কিন্তু লাল করে ভেজে নিচ্ছি। তা অবশ্যই বড়িগুলো লাল করে ভেজে নেবে, কেননা না হলে কিন্তু একটা বাজে গন্ধ ছাড়বে। সেই জন্য তোমরা কিন্তু বড়িগুলো লাল করে ভেজে নেবে। আর যদি এটা হাতে ঘরে বানানো বড়ি হয়, তাহলে কিন্তু মানে কোনো কথাই নেই, তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। কেননা ঘরে বানানো জিনিসের মতন কোনো কিছুর মানে তুলনাই হয় না। তো দেখো, আমি কিন্তু ভালো করে বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি। দেখে যেরকম লাগছে, এটা কিন্তু পুড়ে যায়নি, একদম লাল করে ভাজা হয়েছে। এরপরে কিন্তু সেই তেলে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিলাম, কেননা বেগুনগুলো গলে যাওয়ার ভয় থাকে, আর বেগুনগুলো গলেও যায়। সেই জন্য কিন্তু আমি বেগুনগুলো সব সবজির সাথে ভাজবো না, বেগুনগুলো কিন্তু আমি আলাদা করে বেশ লাল করে ভেজে তুলে নেব। তা দেখো, বেগুনগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর বেগুনগুলো ভাজার পর কিন্তু আমি তুলে নেব। আর ওইদিকে দেখো, আমি কিন্তু বড়িগুলোকে বাটির মধ্যে তুলে নিয়েছিলাম। যেহেতু একটা হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছি, সেই জন্য কিন্তু তোলাটা সেইভাবে দেখানো হয় না, তুলে নিয়ে তারপরে কিন্তু আবার দেখাতে হয়। তো দেখো, আমার বেগুনগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আর যেরকম বললাম না, যে কড়াইতে দেখো একটুখানি করে তো লেগেই যায়। তো দেখো, এখন থেকেই মানে লেগে যেতে শুরু হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। তো বেগুনগুলো যখন ভেজেছি, তখনই দেখো একটু কড়াইতে লেগে গেছে, কিন্তু তাও কিন্তু কড়াই ভালো করে গরম করে নিয়েছিলাম। তো দেখো, আমি বেগুনগুলো তুলে নিলাম। এরপরে কিন্তু আমি আবার কিন্তু তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর কড়াইটা মাজার দরকার নেই, কিন্তু ওর মধ্যেই তেলটা আমি দিয়ে দিলাম। তা তেলটা একটু লাগবেই, কেননা সবজিগুলোতে একটু ভাজতে হবে, কিন্তু মশলা কিন্তু একেবারেই কম লাগে, মশলা কিন্তু একদমই কম লাগবে। তা আমি দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। তা তোমরা যেরকম যে ঝাল খাও সেই হিসাবে কাঁচা লঙ্কা দেবে। তা আমি দেখো, এরপর সবজিগুলো কিন্তু সব দিয়ে দিলাম। সবজিগুলো বলতে শাকগুলো কিন্তু দেবো না, শুধু ডাঁটাগুলো, আলু আর কুমড়ো। আর যদি তোমরা এর মধ্যে গাজর দেওয়াও তো দিতে পারো, পটল, যে যেরকমভাবে আর কি সবজি দেবে, কোনো অসুবিধা নেই। তা আমার কাছে যে কটা সবজি ছিল, আমি সে কটা দিয়ে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমি কিন্তু ভালো করে সবজিগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, কেননা না হলে সবজির একটা কাঁচা স্মেল আসবে। সেই জন্য কিন্তু সুন্দর করে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখো, আর কটা সবজি ছিল, সেই সবজিগুলো কিন্তু আমি সব কিছুই অ্যাড করে দিলাম, দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। তো দেখো, এই পর্যায়ে কিন্তু আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে আমার সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর লাল লাল করে ভাজাও বেশ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দেবো। তা তোমরা যদি বড়িগুলোকেও গোটা গোটা রাখতে চাও, তাহলে কিন্তু বড়িগুলো এই পর্যায়ে না দিলেও হবে, যখন শাক দেবে লাস্টে বড়িগুলো দিলেও হবে। কিন্তু আমার আবার একটু ভেঙে গেলে বড়িটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি বড়িটা দিয়ে দিলাম, যে বড়িটা একটু গলে যাবে। তা আমি তারপরে দিয়ে দিলাম দেখো আদা বাটা আর জিরে গুঁড়ো। আদা বাটা না, আদাটা আমি ঘষুনিতে একটু ঘষে নিয়েছিলাম। আদাটা আমি কিন্তু একেবারে সিলে পেস্ট করিনি, কিংবা মিক্সিতেও পেস্ট করিনি, আমি কিন্তু ঘষুনিতে ঘষে নিয়েছিলাম। তোমরা চাইলে যেরকম খুশি দিতে পারো। তা আমি একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। তো
তা আমি কিন্তু একটু জল দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, সামান্য পরিমাণে জলটা দিয়েছিলাম, সেটা কিন্তু দেখানো হয়নি। তা ক্যামেরাটা পাশে রাখা ছিল আর তখনই একটু লেগে লেগে যাচ্ছিলো, সেই জন্য দেখো হালকা করে একটু কিন্তু জল দিয়েছি, মানে এক গাদাও কিন্তু দিই না। এরপরে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেব। তা কষাতে বেশ অনেকক্ষণ সময় ধরেই কষাবো যেন সবজিগুলো মজে যায়। তা দেখো আমার সেইভাবে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর কতটা সবজি ছিল দেখো, সবজি কিন্তু অনেকটা ছিল, কিন্তু দেখো কমে কিন্তু বেশ অল্পই হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি বেগুনগুলো। তা বেগুনগুলো আমি দিয়েই দিলাম, বেগুনগুলো পরেও দেওয়া যায়, কিন্তু আমি দিয়ে দিলাম যাতে কষে গেলে সুন্দরভাবে মশলাটাও একটু বেগুনের মধ্যে ঢুকে যাবে। আর গলে গেলে আর কিছু করার নেই, গলে গেলে গলে যাবে, কিন্তু বেগুন দিলে কিন্তু স্বাদটা অসাধারণ হয়। এরপরে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে সবজিগুলো, এরপর কিন্তু আমি শাকগুলো দিয়ে দেবো। তা শাকগুলো তো আমার আগে কেটে বেছে জল ঝরানো ছিল, সেই জন্য কিন্তু শাকটাতে একটু জল দিতে হয়েছিল। যদি জল ঝরানো না থাকতো, জল থেকে তুলে তুলে দিতাম, তাহলে কিন্তু আর জল দিতে হতো না। তা আমি অনেকক্ষণ যেহেতু শাকগুলো কেটে ধুয়ে রেখেছি, সেই জন্য জলটা ঝরিয়ে নিয়েছি। তো দেখো এগুলো কিন্তু শাকগুলো আস্তে আস্তে কিন্তু মরে যাবে। তা আমি কিন্তু ভালো করে একটুখানি করে হালকা হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি। আর দেখো বেগুনগুলো কিন্তু এর মধ্যেই গলে গেছে। তা আমি হাফ বাটির মতন জল দিয়ে দিলাম, বেশি জল কিন্তু দেবো না, তাহলে কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে। আর দেখো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম। আবার চলে এলাম আধা ঘন্টা পর। তো দেখো আধা ঘন্টা পর আসার পরে দেখো সবজিগুলো কিন্তু দেখছি যে সেইভাবে কিন্তু শাকটা মজে নাই। তা সেই জন্য আর জলও অনেকটা রয়েছে, তা এত জল থাকলে তো খেতে ভালো লাগবে না। সেই জন্য কিন্তু সুন্দর করে আমি সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়ে দেবো, যেটা না দিলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। যে কোনো শাকটাকে জিনিসটা না দিলে একদম ভালো লাগে না। তা দেখো আলু তারপরে কুমড়ো এগুলো কিন্তু বেশ ভালোই গলে গেছে। তা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে চিনি। তো অবশ্যই করে শাকে, কুমড়ো শাক বলো লাউ শাক বলো, একটু চিনি না দিলে কিন্তু সেই জিনিসটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না। একটু চিনি দিয়ে দিলে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। আর মানে শাকের স্বাদটাও কিন্তু মনে হয় ফিরে চলে আসে। তা এক গাদা চিনি দেওয়ার দরকার নেই, স্বাদ অনুযায়ী দেবো। আমরা তো কম বেশি প্রায় সবাই রান্না করি, তাই আমাদের কিন্তু একটা আন্দাজ সবসময় তো হয়েই থাকে। যেমন নিরামিষ কিছু রান্নাতে একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে। তা আমি আরেকবার ঢেকে দিলাম যেন আর একটু মজে যায়। সেই জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে দিয়েছি দেখো, কেননা শাকটা তো হয়েই এসেছে। এরপর আমি আবার আধা ঘন্টা যখন পর ফিরে আসছি, তখন কিন্তু দেখো জলটা পুরো টেনে গেছে। আর কতটা খেতে মানে দেখতেই কতটা ভালো লাগছে। আর আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তা তোমরাও কিন্তু ঘরে লাউ শাক এরকম করে রান্না করবে। আর আমার কুমড়ো শাকের রেসিপি কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, যারা কুমড়ো শাক রান্না করবে তারা কিন্তু এই রেসিপি দেখে নিও, মানে ইচ্ছা থাকলে রেসিপিটা দেখে নিও। আর বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা এতটা অবধি দেখলে কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, কেননা তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমাদের আরও উৎসাহিত করে ভিডিওগুলো করার। যে তোমরা ভিডিও দেখলে ভিউজ হলে আমাদের তো ভালো লাগে, তাই না? তা দেখো আমার কিন্তু এই পর্যায়ে শাকটা হয়ে গেছে, এবার আমি কিন্তু সার্ভ করে নেব। তা দেখো দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা তোমরা একদমই কম মশলাতে কিন্তু এইভাবে রেসিপিটা ঘরে করবে। যারা মানে রুগী মানুষ আছে তাদের কিন্তু শরীরে কোনো ক্ষতি হবে না। আর এইভাবে শাক করলে শাকের কিন্তু মানে দ্বিগুণ হয়ে যাবে শাকের স্বাদটা আর কি। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। আমি স্বপ্ন আবার নতুন একটা রেসিপিতে নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য জয় গুরু সবাইকে টাটা।